হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেল। এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ 2013 সালের আগে এই এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু এক্সচেঞ্জের কার্ড নামে পরিচিত ছিল ছাত্রছাত্রীদের কাছে, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটি এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ 2013 সালের এই স্কিমে যে সকল ছাত্রছাত্রীরা নাম লিখিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে প্রতি মাসে 1,500 করে টাকা পাচ্ছেন। তো এই প্রকল্পের আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে এবং তাছাড়াও কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে, নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেকে আমার সাপোর্ট করেছেন এবং অনেকে সাপোর্ট করছেন এবং সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন, যাতে আমি আরও কিন্তু ভালো ভিডিও দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। আবেদন পদ্ধতি শুরু করার আগে একটু বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে কিন্তু বেকার যুবক বা বেকার যুবতী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদের বয়সসীমা হতে হবে কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সবচেয়ে নিম্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের 8 পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। তাছাড়াও এই প্রকল্পে যখন আপনাদের আবেদন করবেন এবং আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে দেওয়া হবে। তো এই যে প্রকল্পের আবেদন কিভাবে করবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এবং কিভাবে আপনারা ফটো এবং সিভি বা যেটাকে বায়োডাটা বলা হয় এবং যে ডকুমেন্টগুলো কীভাবে আপনারা আপলোড করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের থেকে কিন্তু আপনারা মূল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এবং এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে লগইনের তলায় কিন্তু দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব শেখার। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো কিন্তু আপনারা পড়বেন। পড়ার পরে কিন্তু এখানে একটি ছোট্ট চেকবক্স আছে, চেকবক্সটা কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এরকম একটি অপশান শো করবে, অর্থাৎ টোটাল ফর্মটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু ওপেন হয়েছে। তো চলুন এই ফর্মটাই কিন্তু ফিল আপ করে দেখিয়ে দেওয়া যাক। সবার প্রথমে কী করবেন, সবার প্রথমে আপনাদের যে পুরো নাম আছে এই পুরো নামটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু তার পাশাপাশি বাবার নামটাও এখানে লিখে দেবেন এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম বা স্ত্রীর নাম কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আপনি কোন কাস্টের মধ্যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করে নেবেন, তবে পার্টিকুলারলি কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে ধর্মটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনি প্রতিবন্ধী কিনা সেটি কিন্তু এখান থেকে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। আপনি এক্স সার্ভিসম্যান অর্থাৎ প্রাক্তন সৈনিক কিনা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপর ডান সাইডে চলে আসবেন কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য। তো এখানে কিন্তু আপনারা টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের ওয়েস্ট বেঙ্গলটা ফিল করা থাকবে। তার আগে একটু বলে রাখি, এখান থেকে সবার প্রথমে কিন্তু আপনারা এই যে ফর্মগুলো ফিল আপ করার আগে আপনারা কিন্তু এখান থেকে নর্থ 24 পরগনা অর্থাৎ যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলায় কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি কলকাতা সিলেক্ট করা থাকবে। তো আপনারা কিন্তু আগে এটা সিলেক্ট করে নেবেন যে জেলার থেকে আবেদন করবেন। তো সিলেক্ট করার পর কিন্তু এই পেজটা একটু রিফ্রেশ হবে, সেই কারণে এবং রিফ্রেশ হলে কিন্তু আপনারা যদি এখানে লেখেন তাহলে কিন্তু সেগুলো উড়ে যাবে বা মুছে যাবে, আবার কিন্তু লিখতে হবে। সেই কারণে কিন্তু আমি বলছি আগে কিন্তু এই অপশানটা ফিল করবেন, তারপরে কিন্তু বাদবাকি এদিক থেকে অ্যাপ্লাই করতে আরম্ভ করবেন। তারপরে কিন্তু আপনারা নর্থ 24 পরগনার কোন সাব ডিভিশনে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু কোন ব্লকে বা পৌরসভায় থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং পিনকোডটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনি কোন এক্সচেঞ্জের আন্ডারে, এখানে কিন্তু একাধিক এক্সচেঞ্জের নাম আছে, আপনি কিন্তু সেই কোন এক্সচেঞ্জের আন্ডারে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু আমার এক্সচেঞ্জ অফিসের নামটি কিন্তু
সিলেক্ট করে নিয়েছি। তারপরে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন, তারপরে একটি বৈধ ইমেল আইডি কিন্তু এন্টার করবেন। এই দুটো কিন্তু অবশ্যই এন্টার করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে আধার কার্ড নাম্বারটি আছে, আধার কার্ড নাম্বারটি কিন্তু এন্টার করবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনি কী পাস সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। কোন ট্রেড সেটি কিন্তু আপনারা না লিখলে চলবে। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কী করবেন, কত সালে পাস করেছেন সেটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। কত % মার্কস পেয়েছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের মাধ্যমিক বা 8 পাসের ওপরে কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এন্টার করেছি, মাধ্যমিক পাসটা এন্টার করেছি এবং অ্যাডে যেই আমি ক্লিক করেছি সেই কিন্তু আমার সামনে এই পেজটা চলে এসেছে। এখানে কিন্তু লেখা আছে যে এক্সাম পাসের, তো কোন মানে মাধ্যমিকের পরে এইচএস, তো এইচএসটা সিলেক্ট করে নেবেন কোন বোর্ড থেকে কোন ট্রেডে, এবং আপনি এখানে কিন্তু কোন সালে পাস করেছেন এবং কত % মার্কস পেয়েছেন সব কিছু কিন্তু লিখে দেবেন। আরও যদি আপনাদের কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু আবারও অ্যাড নিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনার ভাষা সিলেক্ট করতে হবে। তো প্রথমে কিন্তু আমরা মানে কোন ভাষায় পারদর্শী সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। প্রথমে লিখেছি বাংলা এবং সেটি কিন্তু আমি পড়তে জানি, লিখতে জানি, বলতে জানি এবং থ্রুলি বলতে জানি। তারপরে কিন্তু আমি আমার যে ল্যাঙ্গুয়েজটা সেটি হলো ইংলিশ, সেটিও কিন্তু আমি কী করতে পারি সেটি কিন্তু টিক করেছি। তারপরে যে ল্যাঙ্গুয়েজটা সেটি হচ্ছে হিন্দি, হিন্দিটা আমি কেমনভাবে মানে পড়তে লিখতে পারি সেটি কিন্তু আমি টিক করে দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, তো আপনার কত সেন্টিমিটার হাইট আছে এবং ওয়েট কতটা আছে এবং আপনার যে বুকের ছাতি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে নয়, বুকের ছাতি ছেলেদের ক্ষেত্রে কত সেটি কিন্তু আমরা লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে চাইলে একটি ফটো কিন্তু আপনারা আপলোড করতে পারেন এবং একটি সিভি অর্থাৎ বায়োডাটা কিন্তু আপলোড করতে পারেন। তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। সিভিটা কিন্তু আপনাদের 500 কেবির মধ্যে, ফটোটা কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফাইলের উইথ সিগনেচার সহ, এবং যে সিভি অর্থাৎ যে বায়োডাটা সেটি কিন্তু আপনাদের 200 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে। কিন্তু সেটি কিন্তু আপনারা ডিওসি মানে ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে বা DOCX ফরম্যাটে আপলোড করতে হবে। এটি কিন্তু মাথায় রাখবেন, PDF না বা জেপিজিও না বা জেপিইজিও না, অর্থাৎ DOC বা DOCX এই দুটো ফরম্যাটে কিন্তু আপনারা আপলোড করবেন। তো আপনারা ফটোটা কীভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আমি কিন্তু একটি ফটো এখানে তৈরি করেছি এবং সবার প্রথমে কিন্তু আমি ফটোটা এখানে দিয়েছি, তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা করে সেখানে কিন্তু সিগনেচারটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এটি কিন্তু আমাদের ফটো উইথ সিগনেচার এরকমভাবে কিন্তু আপনাদের তৈরি করতে হবে। তারপরে কিন্তু আপনারা আপনাদের নামে একটি বায়োডাটা তৈরি করবেন। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বায়োডাটা তৈরি করেছি এবং আপনারা কিন্তু বায়োডাটা তৈরি করবেন এবং বায়োডাটার ফরম্যাট যদি দেখতে চান তাহলে কিন্তু গুগল থেকে আপনারা দেখে নিতে পারেন যে বায়োডাটার ফরম্যাটটা কেমন হয়। সেই ফরম্যাটে কিন্তু আপনারা বায়োডাটা তৈরি করবেন। তৈরি করার পরে কিন্তু সেটি কিন্তু আপনাদের DOC-তে আপলোড করতে হবে, অর্থাৎ এটি কিন্তু আপনারা গুগলে যাবেন, গিয়ে কিন্তু ইমেজ টু DOC লিখলে আপনাদের কিন্তু কনভার্টের জায়গা দেবে, সেখান থেকে কিন্তু কনভার্ট করে নেবেন। তারপরে সেই ফটোটা এখানে কিন্তু আপলোড করে দেবেন, এখানে কিন্তু সিভিটা আপলোড করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু বলা হয়েছে কাজের, আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে লিখতে পারেন, নাহলে কিন্তু আপনি স্কিপ করে চলে যাবেন। তারপরে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত কিছু আছে কি না, তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে কিন্তু আপনারা প্রুফ অফ রেসিডেন্স হিসেবে যে আপনি কী দিতে চান এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তার নাম্বারটি কিন্তু এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপরে কিন্তু আপনি এখানে বলা হচ্ছে উইলিং টু রিলোকেটেড, অর্থাৎ আপনি কি মানে জায়গা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন, কিংবা যদি না করতে চান তাহলে কিন্তু নো করবেন। তারপরে আপনি কি BPL আওতায় পড়েন সেটি কিন্তু যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে যদি অ্যাডিশনাল ইনফরমেশন যদি কিছু দিতে চান তাহলে দেবেন, নাহলে কিন্তু স্কিপ করে চলে যাবেন। তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন। ফিল করার পর এখানে দুটো চেকবক্স আছে, চেকবক্স দুটো টিক করবেন। টিক করার পরে কিন্তু এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের টোটাল ডেটাবেসটা এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে নেম আর ডেট অফ বার্থ হিসেবে কিন্তু আপনারা এখান থেকে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি থাকলে সেটি কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। কিন্তু আপলোড করতে হবে কিন্তু আপনাদের 100 কেবির মধ্যে এবং 20 কেবির ওপরে এবং 100 কেবির নিচে, ঠিক আছে, PDF ফাইলে। এখানে কিন্তু আপনারা এই যে ব্রাউজ অপশানে গিয়ে কিন্তু আপনারা গ্যালারির থেকে সিলেক্ট করে নিয়ে কিন্তু আপলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের এই ছোট্ট জায়গায়, অর্থাৎ আমি দেখাই দিচ্ছি, এই জায়গাটায় কিন্তু ভিউ বলে লেখা উঠবে। তাহলে মনে করবেন আপনাদের যে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটটা কিন্তু
সঠিকভাবে আপলোড হয়েছে। একই রকমভাবে কিন্তু আপনারা প্রুফ অফ রেসিডেন্সি হিসেবে যেহেতু আধার কার্ড লিখেছেন ওখানে, আধার কার্ডটাও কিন্তু এখানে পিডিএফ ফাইলে 100 কেবির নিচে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনারা যে কোয়ালিফিকেশান দিয়েছেন, যেহেতু আমি এখানে একটি কোয়ালিফিকেশান দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার একটি কোয়ালিফিকেশান আপলোড করার জায়গা দিচ্ছে। যদি আমি দুটো দিই তাহলে কিন্তু দুটো আসবে। তো আমি যেহেতু একটা দিয়েছি, তো একটার জন্য এখান থেকে কিন্তু আপনাদের আবারও কিন্তু এখান থেকে ব্রাউজার অপশান থেকে গিয়ে কিন্তু আমাদের ফাইলটা আপলোড করতে হবে আন্ডার 100 কেবি পিডিএফে। তারপরে আপলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সাবমিট যে অপশান আছে, সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। দেখুন আমি কিন্তু সঠিকভাবে আপলোড করেছি বলে এখানে কিন্তু ভিউ ফাইল মানে লেখা দেখিয়ে দিয়েছে তিনটেই। তো ভিউ ফাইল দেখানোর পরে কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ অ্যাবাউট টু সাবমিট দ্য রেজিস্টার্ড ফর্ম আইদার ওকে অর ক্যান্সেল। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এই যে পেজটি কিন্তু আপনাদের সবথেকে মূল্যবান পেজ বা আসল পেজ। এখানে কিন্তু একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছে, এটি কিন্তু টেম্পোরারি। এটি কিন্তু আপনারা অবশ্যই মানে স্ক্রিনশট বা নোট ডাউন করবেন বা প্রিন্ট আউট বের করে রাখবেন। তার কারণ হচ্ছে এটি কিন্তু টেম্পোরারি। এরপরে কিন্তু আপনাদের একটি মেসেজ দেওয়া হবে, যে মেসেজে কিন্তু আপনাদের পার্মানেন্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনারা পাবেন এবং পাশাপাশি কিন্তু পাসওয়ার্ডটাও পাবেন। তো ওই নাম্বার আর পাসওয়ার্ড কিন্তু ওই যে আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনারা হারাবেন না, কেন ওটা কিন্তু হারালে আপনাদের কিন্তু কোনো রকম প্রসেস আর হবে না, আপনারা কিন্তু আর জোগাড় করতেও পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ওটা কেয়ারফুলি রেখে দেবেন এবং মোবাইলে মেসেজ আসলে হুটহাট কিন্তু আপনারা ডিলিট করবেন না, সেটি কিন্তু বুঝে শুনে ডিলিট করবেন। তারপরে এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা প্রিন্ট যে পেজে কিন্তু ক্লিক করবেন। প্রিন্ট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আবারও পেজটা এরকম রিফ্রেশ হয়ে ভালোভাবে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট আউটটা বের করে নেবেন, বা যারা মোবাইল থেকে করছেন তারা কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন বা পিডিএফে সেভ করবেন। অর্থাৎ এটি কিন্তু আমি আবারও বলছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনাদের আসল জিনিস। এই জিনিসটা কিন্তু আমরা হারিয়ে গেলে আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলবেন। অর্থাৎ আপনারা কিন্তু এটি সবসময় মানে খেয়াল রাখবেন যাতে আপনারা এই জিনিসটা যেন না হারায়। আর একটি কথা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং যে ইমেলটি রেজিস্ট্রেশন করেছেন, ওই দুটো কিন্তু সুরক্ষিত রাখবেন। তার কারণ যখনই আপনার মেসেজ দেওয়া হবে তখন কিন্তু ওই রেজিস্টার মোবাইল বা রেজিস্টার ইমেলে কিন্তু মেসেজটা দেওয়া হবে আপনার আইডি পাসওয়ার্ড। তারপরে কিন্তু আপনাদের যদি আপনারা সিলেক্টেড হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের যুবশ্রী আয়তায় নিয়ে আসা হবে এবং তখন কিন্তু অ্যানেক্সার 3 ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে যুবশ্রী প্রকল্পের সুবিধা কী, কত বছর থেকে আপনি আবেদন করতে পারবেন, কোন ক্লাস থেকে আবেদন করতে পারবেন, সকল বিস্তারিত বিষয়। তাছাড়া কিন্তু ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দিয়েছি। আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ ভিডিওটি কিন্তু স্কিপ করে না দেখে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখে তারপরে অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে গেলে আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন না। তারপরে কিন্তু আপনারা পরে বললে আর হবে না যে আপনাদের আইডি পাসওয়ার্ড হারিয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্রচুর। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া কিন্তু আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।